ক্লাসে আমরা আলোচনা করব দশমিক ভগ্নাংশ নিয়ে। আর গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সাধারণ ভগ্নাংশ এবং ভগ্নাংশ নিয়ে। ঠিক আছে, সাধারণ ভগ্নাংশ এবং ভগ্নাংশ নিয়ে এই ধারণাটা আমাদের এখন ক্লিয়ার। ভগ্নাংশ জিনিসটা কি আইডিয়া আছে? ভগ্নাংশ কাকে বলে? যে কোনো একটা বস্তুর অথবা যে কোনো একটা সংখ্যার কত ভাগের কত ভাগ। এটা হইতে পারে 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 10 ভাগের 2 ভাগ, হইতে পারে না? এগুলোকে কি বলা হয়? সাধারণ। কেন সাধারণ ভগ্নাংশ বলা হয়? কারণ আমরা জানি সাধারণ ভগ্নাংশগুলোকে প্রকাশ করা হয় হর এবং লব দ্বারা। হর এবং লব দ্বারা। এখানে আমি ভগ্নাংশ লিখছি, 3টা ভগ্নাংশ লিখছি। এখন এই সাধারণ ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়েছে জানা আছে? মনে আছে? কি কি? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবং আমরা শিখলাম যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়, কোন ভগ্নাংশগুলোকে হর বড় এবং লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো? ভেরি গুড। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলা হয়? তাহলে একটা প্রকৃত ভগ্নাংশের সাথে যখন একটা পূর্ণ সংখ্যা থাকে তখন তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই ধারণাগুলো ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আজকে আমরা আলোচনা করব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করা হয় জানো? দশমিক ভগ্নাংশকে মধ্যে প্রকাশ করা দশমিক ভগ্নাংশ তখনই বলা হয় যদি ওই সংখ্যার মধ্যে একটা দশমিক থাকে। যেমন আমি একটা সংখ্যা লিখলাম 4.532। হ্যাঁ, এটার নাম কি? দশমিক ভগ্নাংশ। কারণ এই সংখ্যাটার মধ্যে দশমিক বিন্দু আছে। দশমিক বিন্দু কোনটিকে বলা হয়? এই বিন্দুটির নাম হলো দশমিক বিন্দু। দশমিক বিন্দুর বাম পাশে যে অঙ্কগুলো থাকে, এগুলো যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা হলো পূর্ণ সংখ্যা। আর দশমিক বিন্দুর ডান পাশে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় বা ভগ্নাংশ অথবা ভগ্নাংশ। এগুলো এখন ভগ্নাংশ যে এখানে কত ভাগের কত এখানে বলতে পারবা? এখানে 4.5, 4 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু এটা কত অংশ? 0.5, 4 একটা পূর্ণ সংখ্যা, 4 এর সাথে আর কত আছে এখানে, কতটুকু অংশ আছে? তাহলে আমাদেরকে জানতে হবে এই দিকের সংখ্যাগুলো। যেমন এখানে একটা সংখ্যা লিখলাম আমি 6, 4, 5, 6, 456। এখানে প্রত্যেকটা সংখ্যার একটা স্থানীয় মান আছে। মান দেখে আমরা বলতে পারি 456, কারণ এটা হলো শতক আর এটা হলো একক, দশক, শতক। ঠিক একইভাবে এই সংখ্যাগুলোরও দশমিক বিন্দুর আগের সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যাগুলো যেরকম ভাবে প্রত্যেকটা অঙ্কের একটা স্থানীয় মান আছে, আর এই সংখ্যাগুলোরও একটা স্থানীয় মান আছে। যেমন এই সংখ্যাটা ধরো 34.532। তাহলে এখন যদি তোমাকে বলি এই এই অঙ্কটা স্থানীয় মান কত? 4 একক আর 3 তাহলে এটা হলো একক আর এটা হলো দশক। এই পূর্ণ সংখ্যার একক আর এটা হলো দশক। তাহলে এককের স্থানে যে অঙ্কটা আছে 4 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে সংখ্যাটা স্থানীয় মান হয় কত? 4। আর 3 কে যদি আমরা তার স্থানীয় মান দশকে আছে 3 দ্বারা 10 কে গুণ করি তাহলে হয় কত? 30। তাহলে এর 30 যোগ 4 এই অঙ্কটার মান কত? এই সংখ্যাটার মান 34। ঠিক একইভাবে এই অঙ্কগুলোরও প্রত্যেকটার একটা নাম আছে এবং এর মান আছে। এই সংখ্যাটা এখানে থাকার কারণে এই দশমিক বিন্দুর পর প্রথম অঙ্কটার নাম কি? এটা হলো দশমাংশ। প্রথম অঙ্কটা হলো, পরের অঙ্কটাকে বলা হয়
শতাংশ, আর পরের অঙ্কটাকে বলা হয় সহস্রাংশ। তাহলে আমাদের মনে রাখতে হবে বাম দিকে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা যেভাবে পড়ি একক, দশক, শতক, হাজার, আর দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলোকে পড়বো আমরা দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ। দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ। দশমাংশ দ্বারা বলতে আমরা বুঝি 10 ভাগের 1। দশমাংশ দ্বারা 10 ভাগের 1, এর সাথে গুণ দিব 5। তাহলে এই সংখ্যার মান কত? 10 ভাগের 5। আর এই যে পরবর্তীতে আছে 3, এই অঙ্কটার নাম কি? শতাংশ। দ্বিতীয় অঙ্কটা হলো শতাংশ। তাহলে 3 কে যদি আমরা গুণ করি শতাংশ দ্বারা, তাহলে তার মান কত হবে? তাহলে 3 শতাংশ। আর 2 এর মান কত? 2 গুণন সহস্রাংশ বলতে কি বুঝো? 100 ভাগের 1। 100 ভাগের 2 সহস্রাংশ বলতে কি বুঝো? সহস্রাংশ বলতে আমরা বুঝি 100 ভাগের 1 অংশ, আর 2 সহস্রাংশ বলতে আমরা বুঝি 1000 ভাগের 2 অংশ। 1000 ভাগের 2 অংশ। শতাংশ বলতে বুঝি আমরা, শতাংশ যখন বলে তখন আমরা বুঝি 100 ভাগের 1 অংশ, আর 5 শতাংশ বললে বুঝি আমরা 100 ভাগের 5 অংশ। ঠিক একইভাবে যেমন এই লেখাটাকে আমরা আবার লিখতে পারি কত? এই যে সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে, সাধারণ ভগ্নাংশটাকে যদি তুমি আবার দশমিক ভগ্নাংশ নাও তাহলে কিভাবে লিখবে তুমি? 0.5। এটাও আবার খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। 0.5। এটাকে কিভাবে দশমিক বিন্দুতে দিছে? দশমিক বিন্দুতে রূপান্তর করছো যে কিভাবে করছো? আমরা জানি দশমিক বিন্দুতে রূপান্তর করার জন্য হরের মধ্যে যদি, কারণ আমরা সব সময় জানি যে দশমিক ভগ্নাংশ তখনই হবে যদি হরের মধ্যে থাকে 10, 100, 1000 অথবা 10-এর ঘাত। 10-এর ঘাত 1 হইলে 10 একে 10, 10-এর ঘাত 2 হইলে 100, 10-এর ঘাত 3 হলে 1000, 10-এর ঘাত 4 হলে 10,000। এইভাবে 10-এর ঘাত যখন হবে তখনই সেটা হবে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আমরা একটা সাধারণ ভগ্নাংশ হলো 10 ভাগের 5, এটাকে আমরা নিব এখন দশমিক ভগ্নাংশে। দশমিক ভগ্নাংশে নেওয়ার নিয়ম হলো গিয়ে যত হরের মধ্যে যতটা শূন্য আছে ডান দিক থেকে তত অঙ্ক আগে দশমিক বিন্দু বসবে। তাহলে নিচে দশমিক শূন্য আছে কয়টা? এখন উপরের সংখ্যাটা আছে 5, 5-এর 1 ঘর আগে দশমিক বসাইলে হয় দশমিক 5। এবার তুমি এটা বলো, এটার মধ্যে দশমিক বিন্দুটা কোথায় বসবে? হরের মধ্যে কয়টা শূন্য আছে? তাহলে লবের কয় ঘর আগে দশমিক বসবে? 2 ঘর আগে বসবে। ভেরি গুড। 2 ঘর আগে বসলে 3 দিলে হবে? তাহলে কি করতে হবে? এখানে একটা শূন্য দিলে 2 অঙ্ক আগে। আবার তুমি হয়তো লক্ষ্য করছো যে সবসময় দশমিকের আগে আমি একটা শূন্য ব্যবহার করি, কেন? দশমিকের আগে একটা শূন্য ব্যবহার না করলেও হয়, যদি ব্যবহার করা হয় তাহলে অঙ্কটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং দশমিক বিন্দুটাকে উজ্জ্বল দেখা যায়। যেখানে একটা দশমিক বিন্দু আছে এই জিনিসটা স্পষ্ট বোঝা যায়, ঠিক না? তো এবার দেখো, তাহলে এটা বলো তো, এটা কিভাবে তুমি দশমিক বিন্দুতে প্রকাশ করবে? এটা যদি প্রকাশ করতে পারো তাহলে তুমি যে কোনো সংখ্যাকে দশমিক বিন্দুতে প্রকাশ করবে, নিচে 10 থাকুক, 100 থাকুক, 1000 থাকুক, 10,000 থাকুক, 1 লক্ষ থাকুক, 1 কোটি থাকুক। তাহলে হরের কত অঙ্ক আগে দশমিক বিন্দুটা বসবে? 3 ঘর আগে দশমিক। তাহলে 2 এর আগে দশমিক দিলে হবে না, এই 2 অঙ্ক, এই হলো 3 অঙ্ক, এই 3 অঙ্ক আগে দশমিক। দশমিক বিন্দুর আগে দিলাম একটা শূন্য, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? আমরা এতক্ষণ পর্যন্ত কি বোঝার চেষ্টা করলাম?
কিভাবে একটা সাধারণ ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়। ঠিক আছে, তা এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব যে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা দশমাংশ বুঝতে পারবো, শতাংশ বুঝতে পারবো, সহস্রাংশ বুঝতে পারবো। যেমন আমি তোমাকে কয়েকটা অঙ্ক দিই, তুমি বলতে পারো কিনা। যেমন তোমাকে একটা অঙ্ক দিলাম 4.635। তুমি কি এখন বলতে পারবা যে এখানে যদি তোমাকে বলা হয় কতটা সহস্রাংশ আছে? কতটা সহস্রাংশ বলতে দশমিক, এটার নাম কি? এক সহস্রাংশ। এক অর্থাৎ 1000 ভাগের এক অংশ। 1000 ভাগের এক অংশ এখানে কয়টা আছে? 4635টি। এটা কিভাবে বললে তুমি? এটা কিভাবে? আচ্ছা, এখানে কয়টা দশমাংশ আছে? যদি এই অঙ্কটার মধ্যে এখানে কয়টা দশমাংশ আছে? কয়টা দশমাংশ আছে? 46টা দশমাংশ আছে। এটা কিভাবে বুঝছো তুমি? এখন কয়টা দশমাংশ আছে? 6টি দশমাংশ আছে। তো 6টি দশমাংশ হইল 10 ভাগের, এটা লেখা যায় 10 ভাগের 6, ঠিক না? তাহলে কয়টি দশমাংশ নিয়ে এক হয়ে যাবে? একটা পূর্ণ সংখ্যা হবে 10টি। তাহলে এখানে যদি 10টি হয়, 9টি যদি হয়, তাহলে এটার নাম হবে 0.9। কিন্তু 10টি যখন হয়ে যাবে, 10টি দশমাংশ নিয়ে হয়ে যায় একটা একক। ভেরি গুড। 10টা দশমাংশ নিয়ে হয় একটা একক, আর 10টা শতাংশ নিয়ে হয় একটা দশমাংশ, আর 10টা সহস্রাংশ নিয়ে হয় একটা। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কতটা সহস্রাংশ নিয়ে একটা একক হবে? 100টা সহস্রাংশ নিয়ে কতটা সহস্রাংশ নিয়ে? এই যে এখানে হইল 1000 ভাগের 1, এটার মান। এক হওয়ার জন্য কয়টা সহস্রাংশ লাগবে? এরকম কয়টা সহস্রাংশ নিয়ে একটা এক হবে? ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আবার তোমাকে প্রশ্ন করি, যদি কতটা, এটা 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 কি 0.01 যে কথা, অথবা শতাংশ, কতটা শতাংশ নিয়ে এক হবে? এখানে আছে 100 ভাগের 1 অংশ বা শতাংশ। কতটা শতাংশ নিয়ে একটা এক হবে? 100টি। 100 ভাগের, অর্থাৎ 100 ভাগের 100টি শতাংশ নিয়ে হবে একটা এক। ঠিক একইভাবে 1000 ভাগের 1 এইরকম কতটি নিয়ে হবে এক? 1000টি নিয়ে। এইরকম 1001 অথবা 1 সহস্রাংশ 0.01 এইরকম 1000টা নিয়ে হবে একটা পূর্ণ সংখ্যা। তাকে এটাকে কি বলা হয়? দশমাংশ। দশমিক বিন্দুর পরে এক অঙ্ক থাকলে তার নাম হলো দশমাংশ। এখানে হলো 5 দশমাংশ, এখানে হলো 5 দশমাংশ। তাহলে আমরা এটাকে লিখলে কি লিখতে পারি? 10 ভাগের 5 যেই কথা, অথবা আমরা লিখতে পারি 0.0। ক্লিয়ার? 5 দশমাংশ আমরা। তাহলে এখন যদি আমি তোমার প্রশ্ন করি এই সংখ্যাটির মধ্যে কতটি দশমাংশ আছে, কতটি দশমাংশ আছে, তাহলে তুমি কি কি বলবা? আর এটার মধ্যে কয়টি দশমাংশ আছে? এখানে একটি দশমাংশ আছে। এখানে কয়টি দশমাংশ আছে?
9টি দশমাংশ আছে। যদি 9 এর চেয়ে আরো একটু বেশি হয় তাহলে কয়টি দশমাংশ হবে? 10 ভাগের 9। 10 ভাগের 9 না হয়ে যদি আরো একটা বেশি হয় তাহলে কয়টা হবে? একটা একক। মানে তুমি বলতে চাইতেছো 10 ভাগের আরেকটা বেশি হলে হবে 10 ভাগের 10। 10 ভাগের 10 যে কি? 10 ভাগের 10 অর্থাৎ 1। ঠিক? তার মানে হলো আমরা সহজে বুঝলাম 10টি দশমাংশ নিয়ে হয় একটি একক। 10 দশমাংশ নিয়ে হয় 1 একক। 0.9 দশমাংশ। আর যদি আরেকটা বেশি হয় তাহলে 10টা দশমাংশ নিয়ে হবে একটি একক। 10টা দশমাংশ নিয়ে হবে একটি একক। ঠিক একইভাবে এখন এটাকে কি বলা হবে? 0.99। এই 9 কে বলা হবে শতাংশ। কয়টি শতাংশ? 100 ভাগের। এখন এটাকে বলা হবে 100 ভাগের 9টি শতাংশ। 100 ভাগের 9টি শতাংশ। 100 ভাগের 9টি শতাংশ। তো এরকম কয়টি 100 ভাগের 9 শতাংশ হবে? 1 একক। 1 হওয়ার জন্য কয়টি শতাংশ লাগবে? 100টি। ভেরি গুড। তাহলে 100 ভাগের 100টি শতাংশ নিয়ে হবে একটি একক। 1 একক হওয়ার জন্য 100 ভাগের 100টি শতাংশ লাগবে। বুঝতে পারছো? জি। তাহলে 10 শতাংশে হয় 1 একক। 10 দশমাংশে হয় 1 একক। 100 শতাংশে হয় আর 1000 সহস্রাংশে হয় 1 একক। 1 হওয়ার জন্য 1000 সহস্রাংশ লাগবে। একটা পূর্ণ সংখ্যা 1 হওয়ার জন্য 100টা শতাংশ লাগবে। আর দশমাংশ যদি নাও, কয়টা দশমাংশ নিয়ে এক একক হবে? কয়টা দশমাংশ? 10টি দশমাংশ নিয়ে 1 একক হবে। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে 0.1 এখানে হইল দশমাংশ, আর এটা হলো এটার নাম কি? 1 শতাংশ। আর এটার নাম কি? 1 সহস্রাংশ। 1 সহস্রাংশ। এগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। এটা 1 হওয়ার জন্য 0.1 কয়টা হইলে, কয়টা দশমাংশ হইলে 1 হয়? 10টি দশমাংশে হয় 1। আর কয়টি শতাংশ মিলিয়ে 1 হয়? 100টি শতাংশ নিয়ে 1 একক। আর কতটি সহস্রাংশ নিয়ে? 1000টি সহস্রাংশ নিয়ে 1 একক। কারণ কি? এটা হলো 10 ভাগের 1 আর এটার মান হলো 100 ভাগের 1 আর এটার মান হলো 1000 ভাগের 1। 1000 ভাগের 1000টা সহস্রাংশ নিয়ে। তো এগুলো আমাদের কেন এই ধারণাটা ক্লিয়ার থাকতে হবে? আমাদের বইয়ের মধ্যে আমাদের প্রশ্ন করা হয় এই একটা 7.3 এখানে কয়টি দশমাংশ আছে? বলো তো এখানে কয়টি দশমাংশ আছে? আচ্ছা 7.3 বাদ দাও, এখানে কতটি দশমাংশ আছে? 3টি দশমাংশ আছে। আর যদি তোমাকে বলা হতো 7.3 এখানে কয়টি দশমাংশ আছে? কেমনে 43টি হলো? কিভাবে 43টি হলো? এখানে আছে 3টি দশমাংশ। ক্লিয়ার? তো আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম যে 10টি দশমাংশ মিলি হয় 1, আরো 10টি 1, আরো 10টি 1, আরো 10টি 1, 40টি দশমাংশ মিলি হয় 4, আরো আছে 3টা দশমাংশ, মোট হলো 43টি দশমাংশ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তো ঠিক একইভাবে
দশমিক এখানে আছে কত, তার মানে 1%। কতটি শতাংশ মিলে, কতটি শতাংশ নিয়ে 4.32 হবে? 432টি। 100% নিয়ে হয় 1, 200% নিয়ে হয় 2, 300% নিয়ে হয় 3, 400% নিয়ে 4, আর এখানে আছে আরো 32%। তাহলে 432% নিয়ে হয় 4.32, 4.32। এবার আসো, এখানে কতটি সহস্রাংশ আছে? এই সহস্রাংশ এরকম কয়টা আছে এটার ভিতরে? 4.32 5-এর ভিতরে 4325টি সহস্রাংশ। কেন, কিভাবে? আমরা জানি 1000 সহস্রাংশে হয় 1, 4000 সহস্রাংশে হয় 4 একক, 4 একক। তারপরে 325 সহস্রাংশ, আরো আছে 325টি সহস্রাংশ। তো টোটাল হলো 4325টি সহস্রাংশ। এখন অনেক সময় পরীক্ষার মধ্যে তোমাদের আসতে পারে এখানে কতটি সহস্রাংশ আছে, তখন তোমরা কিভাবে করবে? তোমাদের জন্য অনেক চ্যালেঞ্জ। স্যার এটা দেখতে তো মনে হইতেছে শতাংশের মতো, আমরা কিভাবে বানাবো? আমরা যদি সহস্রাংশ থাকতো তাহলে না আমাদের জন্য সহজ হতো। তাহলে তুমি কি করবা, একটা কথা মনে রাখবা, দশমিক বিন্দুর পরে শুধু শূন্য দিলে যা, না দিলেও তা। দশমিক বিন্দুর পরে এটার মান 0.5, এটার মান যা 0.50 মানও 0.500 মানও একই। কেন? যেমন তুমি বলতে পারো এটার মান হলো 10, দশমিকের বদল একটা 1 সামনে আছে, এক ঘর একটা শূন্য, 10/5। আর এটা হবে কত? 100/50। আর এটা হবে কত? 1000/500। ক্লিয়ার না? এই জন্য বললাম যে দশমিক বিন্দুর পরে কেবল যদি কোনো শূন্য থাকে, শুধুমাত্র শূন্য থাকে, তাহলে ওই শূন্যের কোনো দাম নাই, ভ্যালু নাই। তো তোমার যদি প্রশ্ন করে যে এখানে কতগুলো সহস্রাংশ আছে, এখানে কতটি, এই সংখ্যাটার মধ্যে কতগুলো সহস্রাংশ আছে, তাহলে কি কি করবে তুমি? তুমি কিভাবে বলবে? তো এখানে তো সহস্রাংশ, এখানে তো বুঝতেছি না সহস্রাংশ কয়টা আছে। এখানে অঙ্ক দেওয়া আছে 32টা, 17.32, 4.32। তাহলে এখানে শতাংশ বাইর করা আনা সহজ, সহস্রাংশ কিভাবে বাইর করবে? তখন তুমি এখন বুদ্ধি করে নিবা যে আমরা তো জানি দশমিক বিন্দুর পরে শূন্য নিলেও যা, না নিলেও। এখানে যদি আমরা একটা শূন্য নিয়ে নিই তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় যে এখানে কতটা সহস্রাংশ আছে। বলতে পারবে এখানে কতটা সহস্রাংশ আছে? 4320 সহস্রাংশ। তোমার যদি প্রশ্ন করা হয় যে এখানে কতটি সহস্রাংশ আছে, তখন তুমি করার সময় এখানে একটা শূন্য ধরে করতে হবে, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব দশমিক বিন্দুর যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয়। দশমিক যে সমস্ত সংখ্যাগুলোর মধ্যে দশমিক বিন্দু আছে সেগুলোর যোগ বিয়োগ কিভাবে করতে হয়। এই দশমাংশ, শতাংশ, সহস্রাংশ যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে ওই অঙ্কগুলো সহজ হবে। শুধুমাত্র দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু বসাইতে হবে যোগ বিয়োগ করার সময়। আর নেক্সট ক্লাসে তোমরা যে কাজ করবা, তোমাদের জন্য একটা কাজ দিয়ে দিই, সেটা হলো তোমাদের সহস্রাংশ, যেমন 8.35, এই সংখ্যাটিতে কতটি 0.001 আছে, এটা তোমরা বের করবা।
ঠিক আছে? এবং তোমরা এটা আমারে জানাইবা যে এটা যদি তোমরা জানাইতে পারো তার মানে আমি বুঝতে পারবো যে তোমরা দশমিক ভগ্নাংশ বুঝতে পারছো। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওকে।